লেনিন কেন ক্ষিপ্ত এদের উপরে? বলতেছেন যে ম্যাথ তো নতুন কথা বলে না, এঙ্গেলস যেটা বলে গেছে তুমি এটা প্রশ্ন করতে পারো। এই মতবাদে বলে ম্যাটার আগে আছে, এটা সন্দেহ করতে পারো। মার্কসিজম সায়েন্স কিনা? বিজ্ঞান কখনো দাবি করে না যে আমি জগতের সব সত্য। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে আমি জানি। যে ঈশ্বর আছে ওটাও এক ধরনের মেটাফিজিক্স, ম্যাটার থাকাটাও একটা মেটাফিজিক্স। ম্যাটারকে আছেই ধরে নিয়েছে, এটাও ম্যাটারের পুজো করা। লেনিনের যে এম্পিরিও ক্রিটিসিজম, বিশেষ করে তার সাথে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে ম্যাকিয়ান বলে একটা টার্ম চালু করেন, বিশেষ করে সোশ্যালিস্টরা, মানে লেনিন বিশেষ করে এটাকে পরিচিত করেন যে মানে ম্যাখের থেকে ম্যাকিয়ানস, এবং বেশ কিছু মানুষ ম্যাকিয়ান হয়েও যারা মনে করতো তাদের এগেনস্টে মূলত টার্গেট করে লেনিনের একটা বই, যেটা সবচেয়ে তার ফিলোসফিক্যাল বই হিসেবে ধরা হয়, 1908 সালে এই বইটা। আমরা সেটাও একটু টাচ মানে স্পর্শ করবো আজকে, কারণ চ্যালেঞ্জটা দেখো, একটা চ্যালেঞ্জের মানে রিলিজিয়াস বা ভাইটাল থিওরি যারা, তারা তো চ্যালেঞ্জ করবেই চার্জ, বাট অ্যানাদার চ্যালেঞ্জ ইজ কামিং ফ্রম মার্কসিস্ট সার্কেল। তারা কেন চ্যালেঞ্জটা করছে এটার এগেনস্টে? কারণ তার ফলোয়ারদের মধ্যে ছিল বিশাল একটা গ্রুপ, যাদের নাম লেনিন তার এই বইটাতে মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিক্যাল ক্রিটিসিজমে 1960 সালে উনি লিখছেন যে একটা হাউ কিছু মানুষ, মানে তারা একসময় মার্কসিস্টও ছিল অনেকে এবং আইডিয়ালিস্ট, তারা কি করে ম্যাটেরিয়ালিজম রিফুট করতে গিয়ে কি করতে শুরু করেছে। এবং এই যে নাম বাজারভ, বাগদানভ, ইউসকেভিচ এবং তার সাথে লুনাচার্স্কির নাম, হ্যাঁ বুঝছো, মানে নানান জনের, এদের অ্যান্ড আদার ম্যাকিয়ানস, এদের নাম হচ্ছে, তাদের নাম দিয়েছে এরা মাগবাতি আর কি, ম্যাক। হ্যাঁ, ম্যাককে অ্যাটাক করতে গিয়ে উনি বিশাল বিশাল লম্বা, আমি সবটা যাব না কারণ অনেক সময় নেবে, সেজন্য উনি বলতেছেন যে ম্যাক তো নতুন কথা বলে নাই। ইনফ্যাক্ট আমি বারবারই বলছি, ম্যাক তো নতুন কথা আসলেও বলে নাই। ম্যাক তো তার আগে, তার বহু আগে, 300-400 বছর আগে, 300 বছর আগে ইয়ে বলে গেছে বার্কলে, মানে মার্কসিস্ট পরিভাষায় বার্কলে হচ্ছে আইডিয়ালিস্ট, আর ইয়ে হচ্ছে প্লেটো হচ্ছে আইডিয়ালিস্ট, সাবজেক্টিভ আইডিয়ালিস্ট, অবজেক্টিভ আইডিয়ালিস্ট। তো উনি বলতেছে যে বার্কলে বহু আগে বলে গেছে, বার্কলে থেকে অনেক কোটেশন দিয়ে দেখাচ্ছে যে মাখের কথা তুমি ভাবতেছো, তোমরা নতুন কিছু বলতেছো, এটা বহু আগে বলা। কি বলেছিল বার্কলে মনে আছে? দেখো এবার আর্নস্ট ম্যাকের সঙ্গে মিলিয়ে, আসলেই তাই। বার্কলে কি বলেছিল? টু বি ইজ টু বি পারসিভড। কোনো কিছু থাকা মানে হলো যতক্ষণ সে পারসেপশনে না আসছে ততক্ষণ পর্যন্ত থাকার কোনো অর্থ নাই। তো বার্কলের কথাটাকে উনি বলছেন, বারবার অনেক লম্বা কোটেশন উদ্ধৃত করেছেন, করে বলতেছেন যে এটা তো বার্কলে বলেই গেছে যে তুমি যতক্ষণ না তুমি অনুভব করছো, পারসেপশন করছো, ততক্ষণ ওটা নাই। তোমাদের মনে আছে? আবার যদি সংক্ষেপে বলি, বার্কলে মানে ওনার উদ্দেশ্য, মানে ওইখানে একটু বোঝার ব্যাপার আছে যে উনি কিভাবে ওনার যেটা আমরা বলি যে ইট ইজ যে কনসার্নিং নলেজ, যেটা আমরা পড়েছিলাম বার্কলের জ্ঞানসূত্র, আমরা এখানে পড়েছিলাম, সেটা বলেছিল যে আসলে তুমি যদি অবজার্ভ করো যতক্ষণ, ততক্ষণ কোনো জিনিস আছে। অবজার্ভ না করতে পারলে, তোমার অবজারভেশনে তথ্যটা না আসলে নাই। এবং তুমি যদি তখন, এটা কিন্তু আবার চারবাগদেরও কথা বলতে গেলে, আমরা আদিকালেও এটার উৎস রয়েছে, কিন্তু সিস্টেমেটিক্যালি বার্কলে কথা বলেছে যে টু বি ইজ টু বি পারসিভড। তো লেনিন বলতেছে যে এটা তো হচ্ছে যে তোমার, তার মানে ওই যে বললাম না, বার্কলের এই কথা শোনার পরে স্যামুয়েল জনসন আঙ্গুল থেতলে দিয়ে বলেছিল যে, তার মানে বার্কলে বলেছিল আমরা কি থাকি, আমাদের আসলে মনে যেটা দেখে আইডিয়া, সেই আইডিয়াটা আসল সত্যিকার অর্থে। হ্যাঁ, কারণ আমরা আসলে বস্তু কি আছে, যতক্ষণ পর্যন্ত পারসিভ করে আইডিয়া না তৈরি করছি ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু নাই। তখন স্যামুয়েল জনসন পা থেতলে দিয়ে বলেছিল যে আই রিফিউট বার্কলে দাস। হ্যাঁ, মানে অবজেক্টিভ জগৎকে সে কোয়েশ্চেন করছে যে আমার বাইরে আরেকটা প্রকৃতি রয়েছে, আর একটা জগৎ রয়েছে। বার্কলের মেথডের মধ্যে কিন্তু এম্পিরিসিস মেথড, যে সে কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা জিনিস সেন্সেশনে, পারসেপশনে না আসছে ততক্ষণ পর্যন্ত তার কোনো অর্থ নাই, তার মানে সেটা স্বীকার করে। কিন্তু সে আবার তখন দেখলো, আরে ঈশ্বর তো পারসেপশনে নাই, তাহলে কি করা যায়? তাহলে তো জগৎ মানে সমস্যায় পড়ে গেল, পাদ্রী সে, বিশপ তো হবে। তখন সে বলল যে আমি দেখছি না, কিন্তু একটা ইটার্নাল ঈশ্বর দেখছে বলেও আছে, ওই জন্য আমি ফুল পাখি গাছটা ওখানেই পাই,
আমি পাথরটা ওখানে পাই, পাহাড়টা ওখানে পাই, নদীটা ওখানে পাই, কারণ আমি নাই, আমি দেখছি না, কিন্তু ঈশ্বর দেখছে সবসময়। তাহলে আমি যে যেহেতু বারবার দেখতে পাচ্ছি, কেন পাচ্ছি? বিকজ ঈশ্বর দেখছে বলে। এটা এইভাবে করেছিল। তা তোমাদের মনে আছে যে মেথড অনুযায়ী বার্কলে হলো এম্পিরিসিস্ট, কিন্তু কনক্লুশনটা জাম্প করেছে। মানে তুমি যতই বলো যে তোমার কথা, তুমি লজিক্যালি বলতেছো যে আমি যখন অবজার্ভ করছি না তখন টু বি পারসিভ, আবার যখন একজন মানে ঈশ্বরকে আনার জন্য তুমি আবার জাম্প দিয়ে বলতেছো যে আরেকজন আছে বলে আমি দেখছি, এটা কিন্তু দুইটা একসঙ্গে যায় না, মানে লজিক্যাল যোগ নাই। তো ওটা তুমি হলে ফেথ, তোমার ওটা তো ফেথে যেতে হবে তোমাকে, কিন্তু উনি ফেথে না বলে রিজনে গেছে। এই জন্য বার্কলে দুই বার্কলে, কিন্তু এক বার্কলে হলো মেথডের দিক থেকে এম্পেরিক্যাল, তাহলে উনি কিন্তু হিউম বা লকের মতো এটা সন্দেহবাদে ভুগবে, তাই না? উনি কিন্তু আবার ওই যেটাকে বলা হয় অ্যাগনস্টিক, মানে জানে না, সত্যিকার অর্থে সন্দেহবাদী। আর এদিকে হিউম অ্যান্ড লক কিন্তু পরিষ্কারভাবে অ্যাগনস্টিক, তাই না? তো বা বিশেষ করে হিউম, লক না। তো এইখানে আর্নস্ট কি বলছে? আর্নম্যাকও কিন্তু একই কথা বলছে। আর্নস্ট বলছে আমরা যা দেখছি, বিজ্ঞান কি করছে? অপারেশনাল ডেফিনিশন দিচ্ছে। বিজ্ঞান কি করছে? তাকে একটা আইডেন্টিফাই করছে কিছুর সঙ্গে, করার পরে বিজ্ঞান সেখান থেকে সূত্র করছে। আমি কিন্তু সেন্সেশন থেকে শুরু করছি, পারসেপশন থেকে শুরু করছি, অভিজ্ঞতা থেকে শুরু করছি, তার আগে আমি পাচ্ছি না। তাহলে আর্নস্ট আর বার্কলে এক। লেনিন কারেক্টলি বলতেছে যে ম্যাকিয়ানরা তো বার্কলে অনেক আগেই ভাই বলে গেছে, পরে হিউমেরও উনি কিছু লম্বা কোটেশন দিয়েছে, হ্যাঁ, দিয়ে উনি বলতেছেন যে হিউমও আগে বলে গেছে, তোমরা নতুন কি বলছো? আসলে বেসিক্যালি এরা তো নতুন কিছু বলে নাই, মাখও নতুন কিছু বলে নাই, কিন্তু লেনিনের পরিষ্কার কথা হচ্ছে যে তুমি মানে যেটা এঙ্গেলসের সময় আমরা পড়েছি, তাই না, আমরা লুডভিগ ফয়বারকে পড়েছি, ওই কথাটা বলছে যে এঙ্গেলস যেটা বলে গেছে তুমি এটা প্রশ্ন করতে পারো। উনি প্রথমে এই জন্য একটা পুরা দুইটা পেজই বলেছে যে কোয়েশ্চেন টু দ্য ইয়াং টু দ্য লেকচারার, বলে যে কেউ লেকচার দিতে এসেছিল তাকে প্রশ্ন করছে যে এঙ্গেলস কি বলেছিল। এঙ্গেলস বলেছিল যে এরা হচ্ছে নিও কানসিয়ান। কান্ট যেটা বলেছিল যে নৌমেনা জানা যায় না, আবার ব্যাক করি, অর্থাৎ নৌমেনা আমরা জানি না। হ্যাঁ, সুতরাং এঙ্গেলস ওইটাকে বলতেছে যেটা হচ্ছে এক ধরনের সন্দেহবাদটা। হিউম কি বলেছিল? বলছে আগামীকালে সূর্য পূর্ব দিকে উঠবে কিনা আমি বলতে পারবো না শিওর, সুতরাং কি আমি কোনো কিছু নিশ্চয়তার সঙ্গে বলতে পারবো না, ভুল চান্স থাকবে। তাহলে কি হলো? হিউমের কথা, কান্টের ওই যে নিও কানসিয়ান যেটা, মানে এরা বলতেছে যে কান্টের ওই অংশটা যে নিবে সে হয়ে গেল সন্দেহবাদী, সে হয়ে গেল অজ্ঞাতবাদী অথবা সংশয়বাদী। আর কান্টের আধার অংশ হেগেল নিয়েছিল, হেগেলের থেকে মার্কস এঙ্গেলস নিয়েছে, যেটা মোরাললেস রিজনেবল রেশনাল অংশ, যেটাতে কান্ট মোরাললেস জানে যে নিশ্চিত জানা যায়, ওই অংশটাকে যারা নিয়েছে তারা হয়ে গেল রেশনালিস্ট অংশ দিয়ে যারা এক স্রোত গেছে। ওই স্রোতে হেগেলের অ্যাডমাইরার হিসেবে মার্কস এঙ্গেলস পড়েছে। কিন্তু এই স্রোতে আবার যারা এসছে, হিউম কিংবা এই স্রোত দিয়ে যে কান্টের যেটা এসছে, সেই স্রোতে কিন্তু আর্নস্ট বলতেছে যে না আমি জানি না। তার মানে লেনিন কেন ক্ষিপ্ত এদের উপরে? লেনিন শুধু না, এঙ্গেলসকে কোট করে উনি ক্ষিপ্ত, এবং খুব মানে মানে আমি আর এগুলোতে যাচ্ছি না, অনেক পলেমিক্স রয়েছে, অনেক গালাগালি শব্দ মতো, মানে কিছুটা যেটাকে বলে অ্যাবিউসিভ টার্ম রয়েছে, মানে অ্যাটাকিং টার্ম রয়েছে। কেন? কারণ এই মতবাদে বলে ম্যাটার আগে আছে, এটা সন্দেহ করতে পারো? ম্যাটার যে আছে এটা কি সন্দেহ করতে পারো? ম্যাটার থেকে বাকিটা চেতনা। তাহলে এই জায়গাতে, কারণ তোমাদেরকে এটা প্রায় ফেস করতে হয়, কারণ মার্কসিজম সায়েন্স কিনা, মার্কস বা অনেক বড় সায়েন্স, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, ক্রিটিক্যালি এই শব্দগুলো তোমাদেরকে কন্টিনিউয়াসলি ফেস করতে হয়। কারণ রিলিজিয়নের এগেনস্টে যখন আরেকটা আসে, মার্কসিজম অনেক বৈপ্লবিক বৈজ্ঞানিক, এই ধরনের একটা বোধ তৈরি করার একটা মানে চেষ্টা, শুধু না, এটা সমাজে অনেক প্রচলিত রয়েছে, এখন আসে যায়, কিন্তু একটা বিরাট গ্রুপ এইটার মানে মনে করে। সমস্যাটা কোথায়? মেথডেলি। তোমরা অন্য কথা বাদ, যে অমুক রাষ্ট্র, অমুক নেতা, অমুক এই সেই, ওরা এই করেছে, এই ভুল করেছে, শুদ্ধ করেছে, আমাদের রাজনীতিবিদরা, বামপন্থীরা এই করেছে, ডানপন্থীরা বিভক্ত হয়েছে, বামপন্থীরা বিভক্ত হয়েছে, এগুলো বাদ। ফিলোসফিক্যাল কোথায় প্রবলেম? ফিলোসফিক্যালি প্রবলেম হচ্ছে হার্ডকোর বিজ্ঞান স্টিল মাখিয়ান। হার্ডকোর বিজ্ঞান ম্যাখিয়ান বলে না, আমি বলবো সেই এম্পেরিসিস, যারা আরো আগে লক বার্কলে, লক হিউম মেথড দিয়েছে, শুধু না ফেলিসও দিয়ে গেছে, আমার সফিস্টরা দিয়েছে, আমার ভারতীয় দার্শনিকরা দিয়েছে, কাজে আমি কাউকে পার্টিকুলার বলছি না, কিন্তু এই শব্দ দিয়ে লেনিনের শব্দে মাখ
যেটা বলছে যে হ্যাঁ, হার্ডকোর সায়েন্স এখন পর্যন্ত আসলে বিজ্ঞান কখনো দাবি করে না যে আমি জগতের সব সত্য, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে আমি জানি না। আমি কি করি? আমি ডেটা কালেক্ট করি, আমি তথ্য কালেক্ট করি, তথ্যকে ক্লাসিফাই করি, তথ্যকে স্ট্রাকচার করি, তথ্যকে করে তারপরে ম্যাথমেটিক্যাল অ্যানালাইজ করি, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইজ করি, করার পরে সেখান থেকে ভুলের চান্স সহ একটা কনক্লুশনে আসে, আবার সেটাকে নেচারে নিয়ে যায়। এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে একটা সন্দেহ থেকেই যাবে, কারণ আমি চিরসত্য বলছি না, আমি বলছি যে ইহা প্রবাবলি, এই প্রবাবিলিটির মাপ যোগটাও এখন খানিকটা করি আমরা, যেহেতু আমাদের হাতে টুলস আছে। কিন্তু লেনিনের মতবাদে ম্যাটার হচ্ছে আগে, যেটা আইডিয়াটা হচ্ছে ম্যাটারের রিফ্লেকশন, ম্যাটার আছেই, ম্যাটারকে সন্দেহ করা যাবে না। অন্য পক্ষ বলছে যে যেমন তুমি বলছো ঈশ্বর আছেই, ওটাও এক ধরনের মেটাফিজিক্স, এই ম্যাটার থাকাটাও একটা মেটাফিজিক্স। কারণ তুমি আলটিমেটলি কি পাও? তুমি আলটিমেটলি ম্যাটারকে ভাঙতে থাকো। তুমি মনে করো বডি নিয়ে আলোচনা করছো, তুমি মনে করো একটা ড্রাগ নিয়ে, তুমি মনে করো একটা অয়েল নিয়ে আলোচনা করছো, তুমি কি করো? তার কেমিস্ট্রি অ্যানালাইজ করছো, তার বায়োলজি অ্যানালাইজ করছো, করতে করতে তুমি যদি মলিকুল অ্যাটমে পৌঁছাও, অ্যাটম ভাঙলে কি পাবা? পার্টিকেল পাবা, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবা। ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভাঙলে তুমি ফান্ডামেন্টাল পার্টিকেল পাবা। তারপর এক সময় কি হবে? আরো যদি চেষ্টা করো অ্যানালাইজ করতে, ওয়েভ হয়ে হাওয়া হয়ে যাবে। ম্যাটারের ডেফিনিশন কি? যাহা স্থান দখল করে এবং যাহার ওজন রয়েছে। কিন্তু ওয়েভ যখন হয়ে যায় তার এনার্জির প্যাকেট, তার কোনো ওজনও নেই, অবস্থানও নাই। তাহলে এটা আর্নস্ট ওই পর্যায় পর্যন্ত না আলোচনা করে, আর্নস্ট কিন্তু দেখো ওই সময় 1886-এ উনি বলতেছেন যে ভাই, সায়েন্সের মেথডে কিন্তু আমরা আদিতে যেটা তৈরি করছি, অলওয়েজ মনে রাখো যে এটা হচ্ছে মিউজিক্যাল নোটেশন মতো, মিউজিক যেভাবে করছে আমি কিন্তু শব্দ তৈরি করে আমি কিন্তু ব্যাখ্যার চেষ্টা করছি। এবং হি ইজ দ্য ফার্স্ট ম্যান বলতেছে যে শুধু ফিজিক্স কেমিস্ট্রি না, ফিজিওলজি, সাইকোলজি, অল পার্ট অফ দ্য হোল সায়েন্টিফিক পিকচার। মানে এটা কিন্তু ওই যে বললাম ভাইটাল থিওরি থেকে বেরিয়ে এসে ফিজিওলজি অ্যান্ড সাইকোলজিকে মেইন স্ট্রিম ফিজিক্স সায়েন্সের সঙ্গে এক করা, এটা কিন্তু বিরাট স্টেপ মানুষের ইতিহাসে। কারণ আমরা তখন, এখন খুব মজা লাগছে বায়োকেমিস্ট্রি দিয়ে প্যাথোলজি করতে। হ্যাঁ, আমার এখন নিউরাল ফিজিওলজি দিয়ে, নার্ভের কন্ডাকশন দিয়ে আমি প্যাথোলজি অফ দ্য নার্ভ, সাইকোলজির কাজ করছি, সাইকিয়াট্রির কাজ করছি। কিন্তু 100 বছর, মানে 1886-এ আলোচনা করা 150 বছর আগে ভাইটাল থিওরির প্রবণতার কাটিয়ে, এটা কিন্তু কঠিন কাজ ছিল। কিন্তু এই কাজটা করার পরে এখন তাহলে লেনিনের রাগটা কেন? লেনিনের রাগটা হচ্ছে তুমি যখন ম্যাটারকে কোয়েশ্চেন করছো, তখন ম্যাটারের যে ওনারা যেভাবে ডায়ালেকট্রিক্সের বিকাশের দ্বারা ম্যাটার এবং ম্যাটারকে চেতনা, চেতনাতে কনভার্ট করলে আমি শিওরলি একটা সোসাইটির বিবর্তন জানতে পারি, এই সোসাইটি বিবর্তিত হয়ে কমিউনিজম হবে, এই সোসাইটি ফিউডালিজম, ক্যাপিটালিজম হবে, ক্যাপিটালিজম সোশ্যালিজম হবে। এই যে পদ্ধতি, নিশ্চিত পদ্ধতি থেকে তুমি অনিশ্চিত পদ্ধতিতে গেলে তার প্রেডিকশনটা টেকে না। তাদের এই যে বিজ্ঞানের, তাহলে ফান্ডামেন্টালি পদ্ধতিগতভাবে এটা আলাদা পদ্ধতি। কারণ ওখানে ওনারা একটা ম্যাটারকে আছেই ধরে নিয়েছে, অ্যাটমকে কোয়েশ্চেন করা একটা মানে অলমোস্ট পাপের মতো ধরে নিয়েছে যে তুমি, হ্যাঁ। তাহলে এই যে গডলেস গড পৃথিবীতে, মানে এই যে সেটাকে, মানে ওই বোগদানবরা, মাখিয়ানরা, ইয়াং মাখিয়ানরা বলছে এটা একটা ফেটিসিজম, এটা একটা পূজা, এটাও ম্যাটারের পুজো করা আর কি, ঈশ্বরের পূজার বদলে। এবং এই বিষয়টাকে ওনারা বলতেছেন যে এই জগৎকে অস্বীকার করো তুমি, তাহলে মানে অবজেক্টিভ ওয়ার্ল্ডকে অস্বীকার করো, এই হচ্ছে ফান্ডামেন্টালি। তাহলে আলটিমেট বিচারে মার্কসিস্ট, এই যে এঙ্গেলসের অ্যানালিসিস বা লেনিনের আলটিমেট বিচারে কোন দিকে যায়? আলটিমেট বিচারে ইটস এ পার্ট অফ এ রেশনাল কনস্ট্রাকশন। হ্যাঁ, মানে এই বিষয়টা যারা ভিতরে না গেছে। এখন এঙ্গেলসের সঙ্গে লেনিনের এই তফাৎটা কোথায়? দেখো, এঙ্গেলস লিখছেন যখন, তখন 1890-তে বোধহয় পাবলিশ হচ্ছে লুডভিগ ফায়ারবার্গ, তখন অনেক আগের কথা, হ্যাঁ, অনেক পুরনো দিনের কথা। আর যখন লেনিন লিখছেন 1908, তখন কিন্তু অলরেডি আমরা 1903-তে আইনস্টাইনের ফেমাস পেপার, বিজ্ঞান কিন্তু তখন অনেক দূর, অ্যাটম ভার্সেস এই যে ওয়েভ, এবং 1903 সালে কিন্তু আইনস্টাইনের ফেমাস পেপার তখন অলরেডি পাবলিশড হয়েছে, যদিও সায়েন্টিফিক জার্নালে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল পেপার কিন্তু 1903 সালে পাবলিশড হয়ে গেছে, যেটা পরে উনি যেটাতে নোবেল প্রাইজ পেয়েছেন। কোয়ান্টাম মেকানিক্স কিন্তু অলরেডি কোয়েশ্চেন করা শুরু করেছে, এবং প্ল্যাঙ্কের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন 1901 সালে চলে এসছে। এবং যখন উনি লিখছেন তার 3 বছরের মধ্যে রাদারফোর্ড
কিন্তু মডেল যেটা আমরা যে অ্যাটমের যে মডেল ইলেকট্রন প্রোটন নিউট্রনের মডেলও 1911 সালে কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেটা আমরা এখন শুনি যে সেন্টারে আছে প্রোটন, নিউট্রন জড়িয়ে আছে, ইলেকট্রন ঘুরছে। এই মডেলটা কিন্তু 1911 সালে রাদারফোর্ডের ল্যাবে তোমার হয়ে গেছে। তার মানে এই সময়টা কিন্তু বিজ্ঞান অনেক দূর অগ্রসর হয়ে গেছে। কাজেই এঙ্গেলসের সময় যে কথা, উনি তাও এঙ্গেলস এবং মার্কস ওই আইডিয়াটা কনসিভ করেছিল, লুডভিগ ফাইবার্গ আইডিয়াটা 1845-এ ব্রাসেলসে, 1845 সালে লিখছেন উনি, পাবলিশ হচ্ছে 1890-তে। উনি লিখেছেন সেটা যে আমি আর মার্কস আমরা ব্রাসেলসে 1845 সালে এটা আলোচনা করেছি, সেইটার সময় আমরা মেথড ক্লিয়ার হয়েছে। আর লেনিন লিখছেন 1908-এ। এবং উনি কিন্তু, আমি ওনার টেবিলে গেছি, উনি ভোরাসিয়াস রিডার ছিলেন, পাঠক ছিলেন। উনি যখন এক্সাইলে ছিলেন স্টকহোমে, যে লাইব্রেরিতে বসে উনি পড়ালেখা করতেন, আই হ্যাভ ভিজিটেড দ্যাট ল্যাব লাইব্রেরি, ওনার টেবিলকে আমি গেছি আমি। উনি রিডার ছিলেন, ভালো রিডার ছিলেন উনি, হ্যাঁ, ভোরাসিয়াস। কিন্তু ফিলোসফিক্যাল ট্রেনিং তো আলাদা জিনিস। আসলে ফিলোসফিক্যাল এই যে কথাগুলো যদি বোঝাতে হয়, তোমরা যে দীর্ঘ সময় একদম থেলিস থেকে শুরু করে একটা দীর্ঘ সময় পার করার ফলে তোমাদেরকে বলতে যেটুকু বোঝানো হচ্ছে, আসলে সবাইকে এটা বোঝানো খুব কঠিন যে কোথায় পার্থক্যটা। পার্থক্যটা হচ্ছে যে এম্পিরিক্যাল ফিলোসফির স্রোতটা যখন বিজ্ঞানে আসে, ও যেটা সবসময় বলে যে ভাই আমি কিন্তু জগতের সত্য কি আমি জানতে পারবো না কখনো। কেন? কারণ কান্ট যে বলেছে নোমেনা, নোমেনা মানে এই কোয়ান্টাম মেকানিক্সের সময় এসে, এখন এটা কিন্তু মার্ক বলছে না, কোয়ান্টাম মেকানিক্সের ডিটেলে যখন 1985 সালে হাইজেনবার্গ বলছে অনিশ্চয়তার সূত্র, হ্যাঁ 1925-এ এসে হাইজেনবার্গ যখন 1925 সালে দিচ্ছে, আইনস্টাইনের মতো লোকও তো মানতে পারে নাই। কারণ ব্যাপারটা হলো কি, এটা একটা কঠিন মানা অনিশ্চয়তার সূত্র, আমরা আরেকদিন আলাপ করবো কোয়ান্টাম মেকানিক্সের সময়। কিন্তু বেসিক্যালি কান্ট যেটা বলছে সেটা বুঝতে হবে। এবং আমি যখন কোয়ান্টাম মেকানিক্সের ভিতরে আমরা যখন নমেনা জানার চেষ্টা করব, সত্যি বলতে কি একটা ছোট্ট সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাটা কি? এনার্জির প্যাকেট। তো যখনই ক্ষুদ্র হতে যাবে তখন তো তার ওয়েভলেন্থ ছোট হয়ে যাবে। এবং ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র বলে দিচ্ছে যে যত ওয়েভলেন্থ ছোট হবে এনার্জি বাড়তে থাকবে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত যাবে ইনফিনিট এনার্জির দিকে যাবে সে। এখন দেখো ইনফিনিট এনার্জির প্যাকেটের কাছে তুমি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, জগতে আমরা জগতের বড় বড় বস্তু, আমাদের অর্গান, আমাদের মলিকিউল, এগুলো তো বাদই দাও, একদম ক্ষুদ্র একটা রিয়েলিটিকে যদি জানার চেষ্টা করতে যাই, তাহলে কি করতে হবে? কাউকে না বার্তাবাহক তো পাঠাতে হবে। আমি তো জানি না যে যতক্ষণ না আমি পাঠাচ্ছি ততক্ষণ তো ও কি করছে খোঁজ নেবে কে? আমার কাছে তো খোঁজটা আসতে হবে, টু বি পারসিভড, পারসেপশনে আসতে হবে। আমি যখন খোঁজ নিতে পাঠাচ্ছি, আমি যদি একটা ছোট্ট ক্ষুদ্র কণাকে, থাকে না যে খোঁজ নিতে পিচ্ছিকে পাঠালাম যাতে ধরতে না পারে, কিন্তু কি হবে, যত ছোট্ট পাঠাবো, যত ছোট্ট পাঠাবো সেও তো এনার্জির প্যাকেট, তাই না? আমি যদি ছোট্ট কণা পাঠিয়ে কোনো কাউকে খোঁজ নিতে চাই, যত ক্ষুদ্র পাঠাবো এনার্জির প্যাকেট কি করবে? ধাক্কা দিবে। সেখান থেকে সে তো একটা রিয়াকশন করবে, করার পরে না আমার কাছে আসবে। আমি যদি এমন হইতাম, আমি যদি সেই শক্তি থাকতো যে আমি কিছু না পাঠিয়ে খবর পাবো, তাহলে বাবা কথা ছিল। কিন্তু আমি যেই মুহূর্তে খবর পাঠাচ্ছি, খবর নিয়ে আসছে আমার কাছে, সেই মুহূর্তে তো আমি রিয়েলিটিকে পরিবর্তন করে দিচ্ছি। তার মানে বুঝছো যে আমি কখনোই ও কি করছে, আমার নিরপেক্ষভাবে কি করছে জানার ক্ষমতা আমার নাই। ও কে আমার সাথে ইন্টারাক্ট করেই খবর নিতে হবে। ইন্টারাক্ট করা মানেই তাকে পাল্টে দেওয়া, পাল্টানোর পরের খবর পাচ্ছি, পাল্টানোর আগের খবর পাচ্ছি না। এই জন্যই কান্ট যেটা বলেছে বোঝার চেষ্টা করতে হবে যে আমি নোমেনা জানি না, নোমেনাই জানই বল। কারণ আমার পক্ষে তো নোমেনা জানার সময় না। এটা যদি কেউ এমন শক্তিবান থাকে যে কোনো রকম ইন্টারাকশন ছাড়া জগতে সব একসাথে দেখে, ইন্টারাকশন দরকার নাই তার, সেটা। কিন্তু আমি ক্ষুদ্র হিউম্যান বিং, আমার একমাত্র ক্ষমতা হচ্ছে কোনো কিছু দিয়ে খবর নেওয়া। আমি যাই দিতে যাব, আমি ওকে পাল্টে দেবো। তাহলে আমি ও কি করছে আদিতে আমি জানবো কি করে? ইট ইজ নট পসিবল। সো আমার কাছে অলওয়েজ যা ধরা দিবে তা হলো ফেনোমেনা। আমার ডেটা হচ্ছে অলওয়েজ একটা সেকেন্ডারি তথ্য, আমারটা একদমই ফান্ডামেন্টাল তথ্য না। সেই জন্যই এটা বুঝতে হবে যে মার্কসিজম বা লেনিন যেভাবে ইন্টারপ্রেট করছে, না তুমি না জানলে কি হবে, ওইটা আছেই। তো যেটা আমি জানি না আছেই ধরে নিলাম, যেটা আমি ইন্টারাকশনে পেলাম না আছেই ধরে নিলাম, সেটা কি? সেটা এক ধরনের ফিজিক্সের ঊর্ধ্বে আরেকটা কিছু থাকতে পারে, মেটাফিজিক্স। মেটাফিজিক্সে থাকলে তুমি বিলিভ করো, বিলিভ দিয়ে হইতে পারে, নট, এটা কোনো বিজ্ঞানের পার্ট না। ঈশ্বরও বিজ্ঞানের পার্ট না, ম্যাটার বলে যে কোনো শব্দ, এটাও কোনো বিজ্ঞানের পার্ট।
এটা হচ্ছে আমাকে আইদার বলতে হবে আমি কার্বোহাইড্রেট দেখছি, প্রোটিন দেখছি, ফ্যাট দেখছি, আমি একটা ম্যাটার দেখছি, হাইড্রোজেন দেখছি, অক্সিজেন দেখছি, হিলিয়াম দেখছি, এবং সেটা ভাঙতে ভাঙতে তার প্রোটন দেখছি, তার ইলেকট্রন দেখছি, তার নিউট্রন দেখছি, ভাঙতে ভাঙতে তার এনার্জির প্যাকেট দেখছি। আমাকে স্পেসিফিক নামেই যেতে হবে, আমি ম্যাটার বলে কোনো কিছু নাই। ওই যে আর্নস্ট কি বলছে, দেখো কোন নাম কনস্ট্রাক্ট করার সাথে সাথে ভাইবো না ম্যাটার নাম দিচ্ছ, তুমি অপারেশনাল নাম দিচ্ছ, তার মানে ভাইবো না যে ম্যাটার আছে, শব্দকে কখনো অস্তিত্ব দিয়ে দিও না। এটাই হচ্ছে পার্থক্যটা। তো আশা করি দুটো কন্ট্রাস্টে তোমরা ধরতে পারছো, সামনে আরো আলোচনা হবে। কিন্তু লেনিন কেন মার্ক্সের উপরে এত খাপা এবং মার্ক্সিয়ানদের উপরে, তার কারণ হলো ওই সময়ে তারা একদম ম্যাটেরিয়ালিজমের ফার্স্ট কথা হলো যে ম্যাটার আছেই, এবং সেটা ডায়ালেকটিক্সের মাধ্যমে বা জগতের বাকি চেতনার উদ্ভব ঘটাচ্ছে। এই হলো পার্থক্য, রাইট? তো এইটা আমরা আজকে শেষ করি। আগামীতে আমরা প্রবেশ করব কোয়ান্টাম মেকানিক্সে। মানে এই যে বিজ্ঞানের সঙ্গে জগতের চিন্তার এই যে সূত্রগুলো, এটা যারা একসঙ্গে বুঝবে তাদের পক্ষে জগৎ বোঝা অনেক সুবিধা হবে। আর বিজ্ঞান ছাড়া যখন ফিলোসফি চর্চা হবে তখন কিন্তু মানে এক দুই ধারায় দুইটা চলে যাবে, বুঝছো? এই হলো পার্থক্য। ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করি। এটা মোটামুটি